এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কলেজ গেটে পা দেওয়া মাত্র ভূমিকম্পের মতো গম গম শব্দ কানে এলো উপমার। পৃথিবী যেন তার ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ঝড়ের বেগে ছুটতে ছুটতে চিকন মতো একটা ছেলে তার দিকে ধেয়ে আসছে। ওকে ধাওয়া করছে আরো দুজন, তাদের হাতে ঈষৎ রূপলি ভীষণ ধারালো বড় বড় দুখানা রামদা। ছুটে আসা ছেলেটা উপমার কাছাকাছি আসতে আসতে চিৎকার করে আচমকা মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে উপমা টের পেল ঈষদুষ্ণ কিছু তরল মুখে এসে পড়ছে তার। কাপা কাপা হাতখানি মুখে ছুঁয়ে তরলটা স্পর্শ করে চোখের সামনে মেলে ধরতেই ভয়ে সমস্ত শরীর কেঁপে উঠল উপমার। এ তো রক্ত! চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে একটা একটু শব্দ বেরোলো না। কেবল চেঁচিয়ে একটা শব্দ করে দুপা পিছিয়ে গেল সে। কিরমাকে চুপ, একটা টু শব্দ করেছিস তোর করলা ছিঁড়ে ফেলাবো। রামদা হাতে দুজনের একজন তার সরে ধমকে উঠল উপমাকে। ধমক খেয়ে ভয় পাওয়ার কথা থাকলেও আচমকা রাগে চোখ জ্বলে উঠল উপমার। জীবদ্দশা এত নোংরা শব্দযোগে গালিগালাজ কেউ করেনি তাকে। কানে যেন গরম সীসা ঢেলে দিয়েছে অনুভূত হলো। আশেপাশে ইতিমধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে। নিজেদের মধ্যেও ফিসফাস করে যাচ্ছে তারা। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু নিজেকে কল্পনা করে রাগের উদ্ভব উপমার মধ্যে। কিন্তু সে বুদ্ধিমতী মেয়ে। 16 আনা প্রটেস্ট জানলেও দিন দাহারে ভরা লোক সমাগমে লাশ ফেলে দেওয়া অমন দানবীয় ছেলেদের সাথে পাঙ্গা নেওয়ার দুঃসাহস এই মুহূর্তে দেখাতে পারে না। দুঃসাহসিকতার পরিচয় দেওয়ার সঠিক সময় নয় এটা, যেখানে দানব দুটো এখনো রক্তমাখা অস্ত্র হাতে সদর্পে তার সামনে দাঁড়ানো। তবে উপমা জানে ওর পরিচয় যদি এক্ষুনি বাইরে আসে দানব দুটো পেছনে হাত দিয়ে বাপ বাপ করে পালিয়েও কুল পাবে না। তার আপন মামা এই কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর। এর চেয়ে বড় আরেকটা পরিচয় বর্তমান সময়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদকের বোন হয় সে। অতনু হাওলাদারকে চেনে না এরকম মানুষ এই শহরে খুঁজে পাওয়া দুষ্কর। এক ডাকে সবাই ওকে চেনে, সদা সর্বদা। উপমা জেনে এসেছে সকলের কাছে অতনু হাওলাদার এক ত্রাসের নাম। সেজ ভাই অতনুর এই ক্ষমতার বড়ায় একসময় ভীষণ অপছন্দের হলেও সূক্ষ্ম জ্ঞানে উপমা উপলব্ধি করেছে কিছু জায়গায় ক্ষমতার বড়ায় বড্ড প্রয়োজন। জোর যার মুলুক তার কথাটা যেহেতু নিরেট সত্যি, তাই ক্ষমতার জোর একটুখানি দেখালেই বড় বড় বিপদের হাত থেকে চোখের পলকে বেরোনো যায় বলেই মনে করে উপমা। কিন্তু এই মুহূর্তে ক্ষমতার ব্যবহার শুভনীয় মনে হচ্ছে না তার কাছে। রাজনীতি করে তার স্কুল জীবন পুরোটা মাটি হয়ে গিয়েছিল। সে চায় না স্কুলের মতো কলেজ জীবনটাও মাটি হোক। আয় দিয়ে আবার অনার্স মাস্টার্সও এই কলেজ থেকে করতে হবে। রিস্ক নেওয়া ঠিক হবে না। স্কুল জীবনের কথা মনে পড়লে এখনো কান্না পায় উপমার। বাবা, অতনু হাওলাদারের বোন আমাদের সাথে পড়ে। শুনতে সহপাঠীরা কেমন হুজুর গুল হুজুর করতো। উপমা খেয়াল করতো হুজুর হুজুর করলেও ভাইয়ের বাজে ইমেজটার কারণে কিছু সহপাঠী ওকে ভীষণ ঘৃণার নজরে দেখে এসেছে সব সময়। নিত্যদিন উঠতে বসতে কোনো কারণ ছাড়াই এমন জোড়া জোড়া ঘৃণার দৃষ্টি হজম করতে ঠিক কতখানি কষ্ট হয়েছে কাউকে বলে বোঝাতে পারবে না উপমা। 7 বছরের স্কুল জীবনে একটা বিশ্বস্ত বন্ধু বানাতে পারেনি সে। এটা কোনো কথা? কতবার কত উপায়ে চেষ্টা করেছে, কিন্তু কেন যেন কেউ মন খুলে কখনো মিশেইনি ওর সাথে। তাই কলেজে পা দেওয়ার আগে ও নিজেই প্রতিজ্ঞা করেছে এবং বাড়ির সবাইকে জানিয়ে রেখেছে অতনু হাওলাদারের মতো ক্ষমতাসীন ব্যক্তি ওর আপন মামাতো ভাই। এই খবর যেন কলেজের কেউ না জানে, কেউ না মানে কেউ না, কাকপক্ষীতেও না। কিরে কথা বলিস না কেন? বল, এই মুহূর্তে চোখে দেখা ঘটনা ভুলে যাবি। কাকপক্ষীও যদি টের পায় রফিককারে আমরা কোবাইছি, তাইলে সেই মুহূর্তে থেকে নিজের শেষ সময় গণনা শুরু করে দিবি, বুঝছস? আচমকা ধমকে ভাবনা সকলে টুপ করে সাঙ্গ হলো উপমার। স্তম্ভিত হয়ে এসে দেখলো সামনে দাঁড়ানো কালো মতো ছেলেটা ওর গলার কাছে মুষ্টিবদ্ধ রামদাটা চেপে ধরেছে। আর চোখে আশেপাশে তাকানোর চেষ্টা করলো উপমা। এতক্ষণ যারা জড়ো হয়েছিল তাদের অধিকাংশ ভয়ে লেজ গুটিয়ে পালাতে আরম্ভ করেছে। তাকে সাহায্য করার মতো বুকের পাটা কারোর নেই, শুরুতেই বুঝেছিল উপমা। এই দেশটা এমনই, চোখের সামনে জলজ্যান্ত মানুষকে লাশ হতে দেখবে একটু শব্দটাও করবে না। ঠিক আছে, সময় বড় খেলোয়াড়।
এখন তবে উপমাকেও ভীতুদের পথ অনুসরণ করে হাঁটতে হবে নিজের নিরাপত্তার খাতিরে। তাই এই মুহূর্তে কোনোরূপ বিরোধ না করে এদের কথায় তাল মেলানোই সমীচীন মনে করলো উপমা। যেমনটা এরা বলেছে সুবোধের মতো মেনে নিতে হবে। কাঁধে ঝোলানো পাটের ব্যাগটা শক্ত করে চেপে ধরলো উপমা। এরপর চট করে কাদো কাদো মুখ বানিয়ে ফেললো নিজের। সেকেন্ডের মধ্যে বড় বড় দুফুটা অশ্রু ঝরলো দু চোখ বেয়ে। হাত জোর করে ভয় ভয় গলায় বলে উঠলো, আপনারা যেমন বলেন অমনই হবে ভাই। আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস করেন। এসবের সাথে আমার কোনো লেনা দেনা নেই, একদমই নেই। আমাকে ছেড়ে দিন ভাই, পারলে এই পথ দিয়ে আর কলেজে আসবো না আমি। এখন যে যাব ভুল করেও পিছু ঘুরে তাকাবো না, তবু আমাকে ছেড়ে দিন। বলতে বলতে এমন ভাবে ওর গলা বুঝে এলো এবং অনর্গল চোখ থেকে পানি পড়তে লাগলো। নাটককে আর নাটক বলে মনে হলো না। অনায়াসে ছেলে দুটোকে বিশ্বাস করাতে সক্ষম হলো সে ভয় পেয়েছে এবং ওদের কথা মতো মুখে স্কচ টেপ লাগিয়ে নেবে। দিন দাহারে এই খুনের সাথে তার কোনো সংযোগ নেই। মেয়েটাকে শতভাগ ভয় দেখাতে সক্ষম হয়েছে উপলব্ধি করা মাত্রই গৌরবের হাসি ফুটে উঠতে দেখা গেল ছেলে দুটির মুখে। হাসির আভাস ধরে রেখে দুজনার দিকে তাকালো একবার। এরপর উপমার কাঁধ থেকে অস্ত্র নামাতে যাবে, ঠিক সেই সময় 5-6 জনের একটা দল আচমকা এসে ঘিরে দাঁড়ালো ওদের কেন্দ্র করে। পেছন থেকে হুন্ডার শব্দ কানে এলেও কোনো নড়চড় করলো না উপমা। এবার তার বুক কেঁপে উঠতে শুরু করলো। শেষ মুহূর্তে বেঁচেও বাঁচতে পারবে না নাকি? কে এলো আবার? ভালোই তো ছেড়ে দিচ্ছিল ওকে ছেলেগুলো। ভাবনার অবকাশ তেমন পেল না উপমা। তার আগে অনুভূত হলো এতক্ষণ বীর দর্পে দাঁড়িয়ে থাকা ছেলে দুটোর বীরত্ব আচমকা ঘুচে গেছে। চোরাই দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে তারা, এবং ওদের আকস্মাত কম্পনের ফলে উপমার গলায় ধরা রামদাটাও সবেগে নড়াচড়া করছে। স্বভাবসুলভ ভ্রুতে কুঞ্চন লাগলে উপমার ভয় লাগছে কখন না এটা লেগে যায় গলায়। তীব্র আশঙ্কা থেকে ভীত চোখে একবার ঘাড় ফেরালো সে। তখনই বাঁধলো বিপত্তি। রামদার ধারালো অংশ চট করে ছুঁয়ে গেল তার গলার একাংশ। সাথে সাথে ব্যথায় মৃদুস্বরে উফ করে উঠল উপমা। বন্ধ হয়ে গেল তার দু চোখ। ক্ষতের যন্ত্রণা নাকি ভয়ের আভাসে এবার সত্যি সত্যি কান্না পেয়ে গেল। কি এক ঝামেলা কাছে এসে পড়লো তার। ঠোঁট চেপে তৎক্ষণাৎ নিঃশব্দে কেঁদে উঠল উপমা। কান্নার কারণে তার খেয়াল হলো না অস্ত্রের সামনে থেকে বহু আগে নিরাপদ দূরত্বে সরে নিয়েছে কেউ তাকে, এবং মিনিট খানেক আগে অবধি যারা লোক সমাগমে তরতাজা এক প্রাণকে লাশ বানিয়ে দিল তারাই এখন নিজ প্রাণ হাতে নিয়ে কোথাও ছুট লাগিয়েছে। দ্বিতীয়বার সম্বিত ফিরল গলায় খসখসে একটা আঙুলের স্পর্শে। ঝট করে চোখ মেলিয়ে নতুন মুখ দেখতে বিস্মিত হলো উপমা। ওপাশের মানুষটা ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। উপমাকে চোখ মিলতে দেখে গমগমে গলায় সে বলে উঠল, ক্ষত বেশি গভীর না, অল্প করে ছুঁয়ে গেছে, রক্ত বেরোয়নি তেমন। তবু স্যাভলন দিয়ে ওয়াশ করে নিলে ভালো হয়। হসপিটালে যেতে হবে। কোনো প্রয়োজন নেই। চোখ মুছে দুপা পিছিয়ে গেল উপমা। ওপাশের ব্যক্তি শীতল দৃষ্টিতে তাকালো তার দিকে। পকেটে হাত পুরে কণ্ঠের গাম্ভীর্য বাড়িয়ে দিল শতগুণ। কোন ডিপার্টমেন্ট? উপমার মনে হলো জবাব না দিয়ে পিছু মুড়ে চলে যায়, আর চোখে চারিদিকে তাকালো একবার। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের দেখা নেই। এত নিস্তব্ধ চারিদিক, অথচ একটু আগেও মানুষে গমগম করছিল আশপাশটা। কোন ডিপার্টমেন্ট? পুনরায় প্রশ্ন ভেসে এলো আগন্তুকের থেকে। ফুস করে শ্বাস ফেলে উপমা জবাব দিল, ডিপার্টমেন্ট না, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। কি বাচ্চা মেয়ে? তড়িৎ ভ্রুজোড়ায় কুঞ্চন লাগলো তার। সেসবে ধার দিয়েও গেল না উপমা। তরল গলায় বলল, দেখুন, এসবের সাথে কোনোভাবেই আমার সম্পৃক্ততা নেই। প্রথম দিন আজ কলেজের সাইড গেট দিয়ে আসার কথাও ছিল না আমার, কিন্তু মেইন গেটে মিছিল হচ্ছে দেখে বাধ্য হয়ে সাইড গেট দিয়ে ঢুকছিলাম। কল্পনাও করিনি প্রত্যাশিতভাবে এমন কিছুর সম্মুখীন হয়ে যাব। বিরক্তি ঝরে পড়লো আগন্তুকের গলায়। সামনের মানুষটার হাবভাবে মেজাজটা আবারও খারাপের দিকে যেতে চাইলো উপমার। তথাপি নিজেকে সামনে নিয়ে সে দৃঢ় স্বরে বলল, প্লিজ, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, অনেক সংগ্রাম করে পড়াশোনা করছি। পুলিশি ব্যাপারে নাম জড়ালে অনর্থ হয়ে যাবে। আশ্চর্য, তুমি আমাকে এসব বলছো কেন? আমি কি করতে পারি এখানে? আপনাকে বলছি মানে, ওই রফিক বলে লোকটা তো। পিছু ফিরে আঙ্গুলের ইশারা করতে চাইলো উপমা, কিন্তু কি আশ্চর্য, ওখানে তো কোনো লাশই নেই।
এমনকি কালচে রক্তে স্যাঁতস্যাঁতে হয়ে থাকা মাটিও কি অদ্ভুতভাবে শুকানো। সব একদম স্বাভাবিক। বিস্ময়ে চোখ বড় বড় করে পুনরায় আগন্তুকের দিকে চাইল উপমা। জলপাই রঙা হুন্ডায় হেলান দিয়ে বসেছিল সে এতক্ষণ। এবার সোজা হয়ে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে হেসে উপমার চোখে চোখ রেখে বলল, এখানে কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু দেখেনি, কোনো কিছুর সাক্ষী নয়। ভুলে যাও সব, এই মুহূর্ত থেকে ভুলে যাও। জাস্ট ফরগেট ইট। কিন্তু বললাম না ভুলে যাও। কলেজে তো এসেছো, আস্তে আস্তে সব দেখতে পারবে, জানতে পারবে। তবে হ্যাঁ, দূর থেকে দেখো, কিন্তু নিজেকে জড়াতে যেও না এসবের সাথে। আজ ভাগ্য করে ছাড়া পেলে, দ্বিতীয়বার নাও পেতে পারো। এসব এখানে ডাল ভাত। উপমাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠল সে। উপমার বিস্ময় এখনো কাটেনি। কিছু বুঝতেও পারছে না সে। কেবল বিভ্রান্ত হয়ে বোঝার চেষ্টা করছে ভ্রমের মধ্যে সে আছে নাকি সব বাস্তব। রক্তটা মুছে নাও দ্রুত, শুশ্রূষা দরকার, নইলে দাগ বসে যেতে পারে। আর হ্যাঁ, সবার থেকে লুকাতে চাইলে গলায় কয়েকদিন ওড়না জড়িয়ে রাখবে। পকেট থেকে নীল সাদা চেক রুমাল বের করে উপমার হাতে ধরিয়ে দিল আগন্তুক। রুমাল নেওয়ার সময় উপমা দেখলো আগন্তুকের বাঁ হাতে সুন্দর ভাঁজ করা আরো একটি রুমাল বাঁধা। কবজির কাজটায় রুমালের উপর লাল সুতোয় নকশা করে লেখা রৌনক। আরো কিছু বোধহয় লেখা, কিন্তু ভাঁজ পরা দেখে বোঝা যাচ্ছে না পুরো লেখাটা। তোমাকে পৌঁছে দিতে পারতাম, কিন্তু ইমেজ খারাপ হওয়ার ভয় আছে, তোমারও আমারও। আমি একাই যেতে পারবো। কড়া গলায় বলে রুমাল নিল উপমা। দুভাঁজ করে সে রুমাল খতে চেপে ধরে আরেকবার আগন্তুকের দিকে তাকে প্রস্থানের নিমিত্তে পা বাড়ালো। আজকের এই ঘটনা তার জন্য নতুন, সম্পূর্ণ নতুন। কতটুকু ভুলতে পারবে জানা নেই, তবে সতর্ক থাকতে হবে এখন থেকে। কখন কি হয়ে যায়। কিছুটা পথ হাঁটার পর উপমা টের পেল খুব কাছে থেকে ধীমে ধীমে আওয়াজে হুন্ডার শব্দ ভেসে আসছে। পেছন ঘুরল না সে, তখনও ওই হুন্ডাটার আওয়াজ শুনতে পেয়েছিল। আগন্তুক তার পেছন পেছন আসছে। আসুক, পাহারা দিক। উপমা জানে না কেন লোকটাকে প্রথম দেখায় খারাপ লাগলো না তার। লাগার কথা কি ছিল? সায়েন্স বিল্ডিং এ পা দেওয়ার পর হুন্ডার শব্দ প্রায় নেই হয়ে গেল। তাকাবে না করেও পিছু ফিরে উপমা দেখলো সে চলে যাচ্ছে। গমন পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রলম্বিত শ্বাস ফেলে চপল পায়ে সিঁড়ি দিয়ে উঠে গেল সে নতুন ক্লাসরুমের দিকে। জয় বাংলা হোটেলের পাশ ঘেঁষে সরু গলি অনুসরণ করে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে রৌনকের জলপাই রঙা হুন্ডা। এই গলিটার শেষ মাথায় মাঝারি আকৃতির টিনের চালা দেয়া একটা ঘর আছে, যার বহির্মুখী দেয়ালে ফ্যাকাশে নীল সাইনবোর্ড টানিয়ে দেয়া, যেখানে লেখা প্রশিকা মানবিক সহযোগিতা সংস্থা, লালবাগ শাখা, রংপুর। প্রথম ঝলকে এটাকে সমিতি আকারের কিছু মনে হলেও আদতে এটা সমিতি নয়, বরং ছাত্র নেতাদের আড্ডাখানা, ক্লাব ঘর। দিনের বেলা প্রশিকার সাইনবোর্ড টানানো থাকলেও সূর্য ডোবার সাথে সাথে সাইনবোর্ড খুলে ক্লাব ঘর হিসেবে ব্যবহার করা হয় একে। বলা অপেক্ষা রাখে না, ছাত্র নেতাদের একজনের মধ্যেও রৌনকও আছে। রৌনকের পুরো নাম রইসুল ইসলাম রৌনক। সেই কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। একসময় রাজনীতির প্রতি প্রবল আগ্রহ থেকে পথে আসা। বোঝার বয়স থেকে গণতন্ত্র স্বৈরতন্ত্রে উত্তাল দেশটাকে পেয়েছে সে। উদ্যমী রাজনৈতিক কর্মীদের ধরদম যাতায়াতে দেখেছে আঙ্গিনায়। ছাত্র সংগঠনের অনেক মিটিং তাদের বসার ঘরে হয়েছে। বড় ভাই তার কট্টর বামপন্থী ছিল। মিটিং, মিছিল, পার্টির সকল গল্প সকালে বিকেলে শুনেছে সে। একটু একটু করে দেখতে দেখতে ভাইয়ের বিপ্লবী চিন্তা চেতনা কবে তার মধ্যে সঞ্চারিত হয়েছে জানে না রৌনক। এ পথে আসার হাতে খড়ি ভাই হলেও সে এখন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। গুটাতে পারেনি কেবল রৌনক নিজেকে, কখনো পারবেও না হয়তো। রোজ সকালে বেরোবার মুহূর্তে বড় ভাই রৌনকের চোখে অবাক নয়নে তাকিয়ে বলে, তোকে দেখে আমার এত ভয় লাগে কেন রনু? বাঁধন ছাড়া হবে না তো? রৌনকের হাসি পায়। বাঁধন ছাড়া হবার বয়স তার পেরিয়ে গেছে। এই পথে এলে সবাই যে বাঁধন ছাড়া হয়ে যায় এমন কোনো কথা নেই। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ব্যালেন্স রাখতে জানতে হয়। বাঁধন ছাড়া হওয়ার হলে ম্যাট্রিকের পরপরই হয়ে যেত। ক্লাব ঘরের সামনে এসে গাড়ি সাইড করে রাখে রৌনক। শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসে মিজান, রৌনকের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বন্ধু। রৌনককে দেখে সে হৈ হৈ করে ওঠে। দোস্ত, এটা কোনো কাম করলা? এত দেরি করলা আসতে? আজকেও আমাকেই দূষিত করতে হইল। হাত দুইটা ধুর। আমি তো প্রতিদিনই করি,
একদিন না হয় তোমরা করলা। মুচকি হেসে শার্টের হাতা গোটাতে গোটাতে এগোয় রৌনক। আঙ্গুলের ফাঁকে ধরে রাখা সিগারেটটা রৌনকের দিকে বাড়িয়ে নিচে গলায় মিজান বলে, একদম ভ্যানিশ করে দিছি দুটাকে, কিন্তু সমস্যা হইলো খবর তো দুই দরে চলে গেছে। আনিস ভাইয়ের বিশ্বস্ত লোক ছিল রফিক ভাই, দেশে বাড়ি আসিয়া যে কি তাণ্ডব শুরু করবে ভয় লাগতেছে আমার। ভয়ের কিছু নাই, যখন যা পরিস্থিতি হয় মোকাবেলা করা লাগবে। এই তো। তুমি বলো তো এত দেরি করলা কেন? বোঝো না আমার একার পক্ষে চাপ হইয়া যায়। মিজানের প্রশ্নের বিপরীতে নিশ্চুপ হয়ে গেল রৌনক। সিগারেটে একবার টান দিয়ে ঠোঁট প্রসারিত করে সিগারেটটা মিজানের হাতে ধরিয়ে ভেতরে চলে গেল। এই হাসির অর্থ বোধগম্য হলো না মিজানের। তখন স্পটে একটা মেয়েকেও দেখতে পেয়েছিল সে। মেয়েটাকে কি সহি সালামতে পৌঁছে দিতে পেরেছে রৌনক? ওকে পৌঁছে দিতে কি দেরি হলো? প্রথম দিন বিধায় 2টো ক্লাস করে কলেজ ছুটি দিয়ে দেওয়া হলো। তেমন মিশুক না হলেও ক্লাসে 2টো বান্ধবী বানিয়ে ফেলেছে উপমা, ডালিয়া আর মিতালি। ডালিয়ার বাড়ি কলেজের পাশে হলেও গল্প করতে গিয়ে দেখা হলো মিতালি আর উপমা পাশাপাশি পাড়ায় থাকে। এ তো শোনায় সোহাগা। ডালিয়ার থেকে বিদায় নিয়ে দুই বান্ধবী খুশি মনে রিক্সা চেপে বাড়ির পথ ধরল। পরিচয় পর্বে পারিবারিক অনেক বিষয় এলেও বুদ্ধিমত্তার সাথে অনেক কথা আড়াল করে গেল উপমা। বন্ধুত্ব আরো গাঢ় হোক, তখন সে নিজের আসল পরিচয় জানাবে বলে ঠিক করলো। ভাগ্যিস মিতালির বাড়ি তার আগে পড়ে। একটু ঘুরতে হবে জেনেও মিতালিকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে সে নিজের বাড়ির পথ ধরল। সময় যদিও একটু বেশি লাগলো, কিন্তু এতে কোনো সমস্যা নেই। বাড়ি ফিরতে উপমা দেখলো বাড়ির সামনে বিরাট এক জটলা। এ তো নিত্যদিনের পরিচিত চিত্র। রিক্সা থেকে নেমে প্রলম্বিত শ্বাস ফেলে ওড়নায় নাক মুখ ঢেকে সে বাড়ির পেছনে দিকে পা বাড়ালো। ওখানে একটা পকেট গেট করা হয়েছে। অপরিচিত মানুষের অবাধ যাতায়াতে এই বাড়িতে। তাদের নজর এড়াতে মামার এই সিদ্ধান্ত। সরু গলিতে ঢুকে বা হাতে বাঁধা ছোট্ট ডালের কালো চামড়ার খড়িটাতে একবার চোখ বুলিয়ে নিল উপমা। 1:17 ভর দুপুর একেবারে। আজ গরমও পড়েছে বেশ। সেজু ভাই ছাড়া বাড়িতে কেউ নেই নিশ্চয়। বাড়ি গিয়ে মেজো মামির তিরিক্ষি মেজাজের মুখোমুখি হতে হবে ভাবতেই মুখ তেতু হয়ে উঠল উপমার কলেজে যাওয়া নিয়ে তীব্র অসন্তোষ মামির। তার কথা হচ্ছে মেয়ে মেট্রিক পাশ করেছে মানে বিয়ের বয়স হয়েছে। কোথায় পাত্র দেখবে তা না, ঢ্যাং ঢ্যাং করে কলেজে ভর্তি করে দিয়েছে। তাও আবার যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে সেখানে। ছি! সকালে এ নিয়ে কতগুলি কটু কথা শুনিয়ে দিল মামি উপমাকে। এখন আবারও নিশ্চয়ই কটু কথাগুলো শুনতে হবে। আজ তো কেউ বাঁচানোরও নেই। ভাবতেই রাজ্যের হতাশা আঁকড়ে ধরল উপমাকে। সেই হতাশাকে আপন করে নিয়ে বাড়ির ভিতর ঢুকে গেল সে। গেট বন্ধ করে উড়না খুলতে না খুলতে চটপটে মেয়েলি গলার স্বর ভেসে আসতে শোনা গেল খানিক দূর থেকে। ঘটনা তো ঘটে গেছে আনন্দি আপা, ভয়ানক ঘটনা, সর্বনাশ ঘটনা। বলে রাখা ভালো, উপমার ডাকনাম হচ্ছে আনন্দি। এই বাড়িতে তাকে সবাই আনন্দি বলেই ডাকে। পারলে আনন্দি নামটাকে অনেক শর্তে আন্নি করেও ডাকে। ডাকাডাকির প্রসঙ্গে এখন বাদ থাকুক। এখন বরং জানা যাক নতুন করে আবার কি ভয়ানক ঘটনা ঘটলো। ভ্রুকুচকে কণ্ঠের মালিক জান্নাতিকে উপমা জিজ্ঞেস করলো, কি সর্বনাশ হয়েছে দয়া করে বলবেন জান্নাতি আপা? আরে সেজু ভাইজান, সে তো আজকে মেয়ে তুলে আনছে। মানে? আতকে উঠলো উপমা। আরে হ আপা, সকাল থেকে দেখি ভাইজান ক্লাব ঘরে না গিয়া আজ বাড়িত। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিরে ভাইজানের কাম কাজ নাই নাকি, যায় না কেন বা বাইরে। উনি তারপর হুকুম দিয়া দিয়া ভাত খাইলেন, রং চা খাইলেন, পত্রিকা পড়লেন। 12টার দিক 4 জন বেডা মানুষ আসলো, জুয়ান তাগরা। ফিস ফিস করি কি কইলো তিথও পাইলাম না। তারপর দেখি ভাইজান নাই। এই ফিরছে কয় মিনিট হলো। একেরে কইতেছি বেনারসি পিন্দা মেয়ে নিয়া ঘরে ঢুকি কয় কি জানেন, জান্নাতি বেগম ভাবি নিয়ে আইছি, সবাইকে খবর দাও। আমি আপা আমার বাপের 3 নাম্বার বিয়াতেও এত তাজ্জুব হই নাই যতটা মনে করেন ভাইয়ের 1 নাম্বার বিয়াতে হইছি। বাড়ির অবস্থা এখন কি জান্নাতি? ফ্যাসফ্যাসে গলায় জানতে চাইল উপমা। ভয়ে তার পুরো শরীর জমে যাচ্ছে। সেজো ভাই করেছে কি এটা? না জানি বাড়ির উপর দিয়ে কি টর্নেডো যাবে আজ। মেজো মামি তো দাঁত পাটি লাগি পড়ি আছে, ভাইজান লোক সামলাইতেছে, আর নয়া বউ পুতুলের মতো ঘরে বসি।
এরপর আর কিছু শোনার ইচ্ছে হলো না উপমার। শুকনো ঢুক গেলে পা টিপে টিপে সে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালো। উপরতলার সিঁড়ির পাশে ঘরটা সেজু ভাইয়ের। তেতো মুখে সিঁড়ি দিয়ে উঠে বড় করে দম নিল সে। এরপর সময় ক্ষেপণ না করে দরজায় মৃদু টুকা দিয়ে ঢুকে গেল ঘরের ভেতর। নতুন বউ একা মাথা নিচু করে বিছানায় বসা। উপমাকে দেখে সে আঁচল কাঁধে টেনে উঠে দাঁড়ালো। এদিকে ঘরে ঢুকে নতুন বউকে দেখে চট করে মনটা ভালো হয়ে গেল উপমার। সেজু ভাই তো আস্ত একটা পুতুল ধরে এনেছে। মামি একে দেখেছে ভালো মতো? উপমার মনে হচ্ছে দেখেনি। এমন ফর্সা টুকটুকে পুতুল পুতুল মুখখানা দেখে কারো দাঁত কপাটি কিভাবে লেগে যেতে পারে? আশ্চর্য। তুমি আনন্দিত? মিষ্টি রিনরিনে গলায় প্রশ্ন করে উঠল নতুন বউ। মৃদু হেসে মাথা নাড়ল উপমা। আরে, এই মেয়ের তো কণ্ঠ সুন্দর। তৎক্ষণাৎ আনন্দে দুবার পাক খেতে মন চাইল উপমার। উফ, এতদিনে কাজের কাজ করেছে সেজু ভাই। পুতুল বউ নিয়ে এসেছে বাড়িতে। শুধুমাত্র এর জন্য সেজু ভাইয়ের সব অপরাধ মাফ, একদম মাফ। অতনুর বইয়ের নাম হলো আসমা। সম্পর্কের দিক দিয়ে সে অতনুর খালাতো বোন। বহুদিন যাবৎ তাকে পছন্দ করে অতনু। কখনো সামনে থেকে বলেনি, ভেবেছে সময় করে বলবে। এছাড়া আসমার মনের কথা তো সে জানতো না। প্রত্যাখ্যাত হবার ভয়ও বোধহয় মনের কোনো এক কোণে লুকিয়েছিল। আত্মীয় স্বজনদের বাড়িতে তেমন যাতায়াত নেই অতনুর। আসমাকে দেখেছিল কোনো এক বিকেলবেলা শহরের পথে হুড়দোলা রিকশায়। রূপবতীর মোহনীয় রূপ প্রথম ঝলকে আকর্ষিত করেছিল তাকে, তারপর পিছু নেওয়া। তখন সে জানতো না এই আসমা সম্পর্কে তার খালাতো বোন হয়। যখন জানলো ভেবেছিল সরে আসবে কিনা। আসলে পারিবারিক অনেক বিষয় আছে তো, অতনুদের সাথে কারোরই সুসম্পর্ক নেই। কিন্তু মেয়ে তো তার জীবনের সমস্ত সুখ শান্তি এবং ফ্রিতে রাতের ঘুম কেড়ে নিয়ে রেখেছিল নিজের কাছে। ওকে এড়িয়ে যাওয়া কোনোভাবে সম্ভব ছিল না অতনুর পক্ষে। এক সময় মনে হলো এই মেয়ে বোধহয় বিয়ের আগে সম্পর্ক রাখতে রাজি হবে না। ইনে বিনে তাই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। সে প্রস্তাব সরাসরি নাকচ করেছিল আসমার বাবা। মানতে পারেনি অতনু। কিসের কমতি আছে তার মধ্যে? বড় ঘর, বড় পরিবার, চারিদিকে এত নাম ডাক, আর কি চাই ওদের? রাগে চুটে শাসি এসেছিল আসমার বাবাকে। বলেছিল সহজভাবে মেনে না নিলে তুলে নিয়ে আসবে। ভদ্রলোক ভয় পেয়েছিলেন বইকি। ভয়ের চোটে এক প্রকার লুকিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলেন কোনো এক চাকরির পাত্রের সাথে। তবে যতই ভদ্রলোক গোপনে বিয়েটা মিটিয়ে ফেলার চেষ্টা করুক, এইসব কথা তো আর চাপা থাকে না। বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। বাতাসে ভেসে তেমন রতনের কানেও চলে এসেছিল খবরটা শুনে হাসি পেয়েও গেছিল অতনুকে উনি ঠিকভাবে চিনতে পারেননি। ও হলো শিকারিবাজ। কোনো কিছুর উপর চোখ পড়লে সেটা তৎক্ষণাৎ ওর। যে কোনো উপায়ে নিজের করা চাই। সেখানে আসমা তার ভালোবাসা, সহজে ওকে ছেড়ে দেয় কিভাবে? সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে হয়েছে। মুখে বললেও তার আসমাকে তুলে আনার কথা ছিল না। কিন্তু কে আর করার? বিকল্প পথও তো খোলা রাখেনি তার শ্বশুরমশাই। যাকগে, পারিবারিক ঝামেলা তো চলতেই থাকবে। এই প্রসঙ্গ এখনকার মতো তোলা থাক। পরিস্থিতির সাথে এই ব্যাপারটাকে আলোকপাত করা যাবে। এখন বরং আসমাকে নিয়ে কথা হোক। স্বল্প সময়ে আসমার সাথে বেশ কথা হয়েছে উপমার। এতটুকুতেই মনে হয়েছে তার টুকটুকে ভাবিটাও সেজু ভাইকে অসম্ভব ভালোবাসে। যদিও খোলাসা করে আসমা কিছুই বলেনি তাকে, তবে উপমার ধারণা মনে মনে ভাবি পছন্দ করতো সেজু ভাইকে। বলার সাহস পায়নি। যতটুকু শুনলো ওনারা বনেদি পরিবার। এসব পরিবারে প্রেমের বিয়ের চল নেই বললেই চলে। বিয়ের আগে প্রেম ভালোবাসা আবার কি জিনিস? যা হবে প্রেম ভালোবাসা সব বিয়ের পর। বাড়ির লোক দেখে শুনে যার সাথে হাত মিলিয়ে দেবে সেই প্রাণের মানুষ, সেই প্রেমের মানুষ। এই নীতি কথা মানতে গিয়ে হৃদয় উত্থিত প্রেমানুভূতিটাকে আলগোছে লুকিয়ে রেখেছিল তার ভাবি। পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস করে উঠতে পারেনি, করার কথাও না। কিন্তু সেজু ভাই এসব নিয়ম নীতির ধার ধারে না। মুখ দিয়ে একবার যা বলবে তাই বজ্রসত্য। ভাবি বিরোধ করতে চেয়েছিল, কিন্তু ভাইয়ের দৃঢ়তার সামনে তা খাটেনি। উপমা দেখেছে বিয়ের ঘটনা বলার সময় ভাবির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। চঞ্চল চোখ জোড়ায় অনাবিল আনন্দের উচ্ছ্বাস। ভালোবাসা বিষয়টা বোধ হয় খুব ম্যাজিক্যাল। ভাবিকে নিজের ঘরে এনে কাপড় চোপড় দিয়ে ফ্রেশ হতে পাঠিয়েছে উপমা। মেজো মামাকে একটা চিঠি লেখা দরকার। চিঠিটা বড় ভাইকেও পাঠাতে হবে। অভ্র ফিরুক স্কুল থেকে, ও আসলে চিন্তা ভাবনা করে লেখা যাবে না হয় চিঠি।
আপাতত মামিকে দেখা প্রয়োজন। বাইরের কাপড় ছেড়ে সরাসরি মামির ঘরে দিকে পা বাড়ালো উপমা। ঘরে গিয়ে দেখা গেল ফুল স্পিডে ফ্যান ছেড়ে বিছানার মাঝখানে শুয়ে আছে তার মামি। মৃদু স্বরে সে কুকাচ্ছে, মাথার কাছে জান্নাতি বর্ষা জলপট্টি দিয়ে দিচ্ছে। যেন এসে গেছে নাকি মামির। কৌতূহলে বিছানায় মামির পাশে গিয়ে বসলো উপমা। ভ্রু নাচিয়ে জান্নাতির কাছে জানতে চাইলো কি অবস্থা। মুখে কিছু বলল না জান্নাতি, কেবল করুণ চোখে তাকালো। গলা খাকারি দিয়ে উপমায় মামের গায়ে হাত রাখলো, নরম সুরে শোধালো, মামি জ্বর এসেছে আপনার? উপমার স্বরে ঝট করে চোখ খুলে ফেলল শিল্পী। কপাল থেকে জান্নাতির হাত সরিয়ে বুক চাপড়াতে চাপড়াতে নাকে কান্না করে উঠল। ওরে আবারে আমার ব্যাটে কি করলো রে আনি রে, কাকু না জানাইয়া ওই বিয়া কেন করলো রে? ওরে আল্লাহ আল্লাহ গো। ধরফর করে উঠে বসে আচমকা উপমাকে ধরে সবাইকে ঝাঁকাতে লাগলো শিল্পী এবং কান্নারত গলায় বলতে লাগলো, ক তোর সেজো ভাই কেন করলো এরকম? ওর বাপক আমি কি জবাব দেব? হঠাৎ ঝাঁকুনিতে তাজ্জব হয়ে গেল উপমা। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে মামির কাঁধে ভরসার হাত রাখলো সে। গালে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কমল স্বরে বলল, অস্থির হবে না মামি, অস্থির হয়ে কোনো লাভ নেই। যা করতে হবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করতে হবে। ঘটনা একটা ঘটেই গেছে, এখন হাতে আর কিচ্ছু নেই। আমরা আছি সবাই, বড় মামা আছেন, উনি আসুক কলেজ থেকে, তারপর আবার মেজো মামা, বড় ভাই, মেজো ভাই, সবাইকে চিঠি পাঠাতে হবে। সবাই এলে বসে একটা সুরাহা করা যাবে। কোনো সুরাহা হবে না মাগো, আমার মান সম্মান সব ধুলায় মিশাই দিছে আমার আব্বা। সে কেমন মেয়ে তুলিয়ানি বিয়া করে, সিসি লজা। হাই রে, এই ব্যাটাক নিয়ে কত গর্ব আসিল আমার। কত বড় বড় মানুষের সাথে তার ওঠা বসা। মন্ত্রী হবে একদিন আমার বেটা। সে কেমন না বুঝিয়া অকারেন্স করে ফেললো। হাই খোদা। ডুকরে উঠে পুনরায় কপাল চাপড়াতে শুরু করলো শিল্পী। কে জানে কেন মামির কান্না দেখে হুট করে উপমার হাসি পেয়ে গেল। ওপাশে জান্নাতি ভীতু চোখে তাকিয়ে আছে মামির দিকে। ওর ভীতু চাউনি দেখে উপমার হাসি দ্বিগুণ হারে বেরোতে চাইল। তথাপি পরিস্থিতির কথা চিন্তা করে ঠোঁট কামড়ে আসন্ন হাসিটাকে দমন করে নিল সে এবং মামির কাঁধে হাত রেখে পুনরায় তাকে বোঝানোর কাজে ব্যস্ত হয়ে গেল। নতুন বউকে একবার চোখের দেখাটা দেখেন মামি, একটা পুতুল নিয়ে এসেছে সেজো ভাই। এত সুন্দর বৌমা দেখে আপনি রাগ করে থাকতেই পারবেন না? কিসের সুন্দর? সুন্দর দিয়া পানি খাবো আমি? খালাতি বৈনক কেমন মানুষ বিয়া করে? বংশের ভেতর বিয়া করলে কত সমস্যা হয় জানো তোমরা? কিচ্ছু জানো না। ছি ছি ছি, বাচ্চা কাচ্চা কিছু হবে না ওই মেয়ের। দাঁতে দাঁত চেপে রুশের সাথে বলল শিল্পী। মামির মুখে এমন কথা শুনে আটকে উঠল উপমা। বিরোধ করে বলল, ছি মামি, এসব কেমন কথা বলেন? ছেলের বউ হওয়ার আগে সে একটা মেয়ে। একটা মেয়ের জন্য মা হওয়া কত সৌভাগ্যের বিষয়। আপনি তো বলেন আল্লাহর আরশ সবসময় খোলা থাকে, যখন তখন যে সে কথা বলতে নেই। সন্তান তুল্য মেয়েটাকে নিয়ে আপনি এত বড় কথা বলতে পারলেন? আরো বলবো আমি, অভিশাপ দেব অভিশাপ। আমার বেটার মাথা খাইছে ওই মেয়ে। নইলে আমার বেটা এত বড় কাজ করে সুখে থাকতে পারবে না তো ওই মেয়ে, ওর জীবন। চট করে মামির মুখে হাত দিয়ে কথা অসম্পূর্ণ করে দিল উপমা। মেজাজ খারাপ হতে শুরু করেছে তার। মেজো মামি আর মামারও তো প্রেমের বিয়ে শুনেছিল নানির কাছে। সেই সময় ওরা যদি পছন্দ করে বিয়ে করতে পারে তাহলে ছেলের ক্ষেত্রে বিষয়টা মেনে নিতে সমস্যা কোথায়? বউটাকে এখন অবধি দেখেওনি, না দেখে সাপ সাপান্ত এই বা কিভাবে করতে পারে? মামের উপর তীব্র বিতৃষ্ণা টের পেল উপমা। আজ তার খুব করে বড় মামির শূন্যতা উপলব্ধি হলো। বড় মামি থাকলে এসব কিছুই হতো না, বরং কোনো ঝামেলা ছাড়াই সেজো ভাবিকে মেনে নিত সবাই। বড় মামি খুব লক্ষ্মী একটা মানুষ ছিলেন কিনা। উপু, একটু বাইরে আয় তো। গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরে উপমাকে ডেকে উঠল অতনু। চোকাঠে ছেলেকে দেখে নিমিষে অস্থির হয়ে উঠল শিল্পীও। কে জানে এত সাহস কোত্থেকে পেল উপমা। মুখ বন্ধ মামির দিকে হঠাৎ চোখ বড় বড় করে তাকালো সে। কঠোর গলায় ফিসফিস করে বলল, বাইরে প্রচুর মানুষ জড়ো হয়েছে মামি। সেজো ভাইয়ের কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে ও কি পরিমাণ রেগে আছে। আপনি চিল্লাফাল্লা করলে হিতে বিপরীত হয়ে যাবে বললাম। একদম শান্ত হয়ে বসুন, আমি শুনে আসি ও কি বলে। রাগারাগি রাতেও করতে পারবেন।
এতটুকু বলে আর এক মুহূর্ত বসলো না উপমা, ঘুরে দরজার কাছে চলে গেল। সেজু ভাইয়ের সাথে সরাসরি কথা কমই হয় তার। ভাইয়ের এই গম্ভীর কণ্ঠস্বরটাকে কেন যেন ভয় লাগে উপমার। আজও লাগছে, তবে অন্যান্য দিনের চেয়ে কম। নিজেকে স্বাভাবিক রাখা তাই সহজ হচ্ছে। হ্যাঁ বলো সেজো ভাই। ইয়ে মানে আসমা কোথায়? ফ্রেশ হয়েছে ও? হালকা তুতলে শুধালো অতনু। ওর আচমকা তুতলানোতে অবাক হলো উপমা, মাথা নেড়ে জবাব দিল, হয়েছে, আমার ঘরে আছে। কেন ডেকে দিব তাকে? থাক, দরকার নেই। বরং ওকে খাবার কিছু দে, অনেকক্ষণে এসেছে। সকাল থেকে খেয়েছে কিনা? বাড়িতে কি রান্না হয়েছে? নতুন বউ এসেছে, ভালো মন্দ রান্না করা উচিত। বাজার লাগবে? কথাটা অন্যদিকে তাকিয়ে একদম নিচু স্বরে বলল অতনু। উপমার বিস্ময় আরো বাড়ল। তার জাদ্রেল ভাইয়ের মুখে এত যত্ন আত্মীর কথা বলতে বলতে হুট করে তো নার্ভাসও হয়ে যাচ্ছে দেখা যায়। বোনের সামনে লজ্জা পাচ্ছে কি? হুট করে খুব মজা লাগলো উপমার। চোখ সরু করে নিচু গলায় বলল, রান্না কি হয়েছে জানি না, তবে প্রথম দিন তো নতুন বউকে খাইয়ে দিতে হয় সেজো ভাই। ভাবি একা একা কিভাবে খেতে বসবে, তুমিও চলো। বলেই উড়না মুখে চাপা দিল অতনু। বিচক্ষণ ছেলে, বোনের ঠাট্টা বুঝতে ব্যাগ পেতে হলো না তার। যে বোন তার সামনে দাঁড়িয়ে ঠিকভাবে কথা বলতে ভয় পায়, সে আজ ঠাট্টা অবধি করছে। কি সাহস! ভাবতেই রাগ উঠে গেল অতনুর। রেগে চোখ গরম করে তাকালো সে উপমার দিকে। ভয় তো এক ফোঁটা পেলই না উপমা। উপরন্তাও ভাইয়ের চোখ রাঙানো দেখে উড়নার আড়ালে খিলখিল করে হেসে উঠল। আচমকা উপমার হাসিতে তাজ্জব বনে গেল অতনু। কিঞ্চিত লজ্জা ভাবও অনুভূত হলো তার। পাছে উপমা বুঝে যায় নিমিষে ব্যয় না করে দ্রুত প্রস্থান করার সিদ্ধান্ত নিল সে। আজ রাগটাও ঠিকভাবে আসছে না বোধ হয়, নইলে এতটুকু মেয়ে তার মুখের উপর কিভাবে হেসে দেয়! আশ্চর্য! লালবাগ বাজারে দোচালা একটা চায়ের দোকানে বহুক্ষণ যাবৎ বসে আছে রৌনক। ইতিমধ্যে কত কাপ চা খাওয়া হয়েছে গণনা নেই। তবে এখন আবারও ধোয়া ওঠা চায়ের কাপ দেখা যাচ্ছে তার হাতে। চুমুক দেবে দেবে করেও দিচ্ছে না সে মূলত অপেক্ষা করছে মিজানের জন্য। বহুক্ষণ হয় মিজানকে একটা কাজে পাঠিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, এখন অব্দি আসার নামগন্ধ নেই ছেলের। থাকতে থাকতে এক পর্যায়ে বিরক্তই হলো রৌনক। উঠে বেরিয়ে এলো দোকান থেকে। হাঁটাহাঁটি করতে করতে চায়ের কাপে চুমুক দিল। আজ হাটবার বাজার রমরমা। মানুষে গেজগেজ করছে চারিপাশে। কেউ কেউ বাজার সদাই করছে, কেউ বা চায়ের দোকানগুলোতে বসেছে গরম গরম চা সিঙ্গারার সাথে সন্ধে আড্ডা উপভোগ করতে। কম বয়সী কিছু ছেলেপেলেরও আনাগোনা দেখা যাচ্ছে বাজারে। সম্ভবত ওরা কলেজের জুনিয়র। রৌনককে দেখা মাত্র কেমন তরল গলায় সমীহের সাথে সালাম দিয়ে দিয়ে চলে যাচ্ছে। কেউ বা কুশল বিনিময় করতে এগিয়ে আসছে। ইশারায় সকলে সালাম নিতে নিতে হাঁটাহাঁটি করছে রৌনক। এই যে ছেলেপেলেগুলো সালাম দিচ্ছে, সবার ভেতরে কিন্তু এত আন্তরিকতা নেই সম্মানের লেশমাত্র। রৌনককে ভয় পেয়ে সালাম দিচ্ছে ওরা, কেউ দিচ্ছে লোভে পড়ে। লোভ ক্ষমতার। আলগা সম্মান দেখালে ভাই যদি তাকে দলে আসার সুযোগ দেয়, এই এরায় আবার কাঙ্ক্ষিত সুযোগ না পেলে খেপে উঠতে দুবারও ভাববে না। তককে থাকবে কখন রৌনকের শরীর থেকে ধর আলাদা করে দেওয়া যায়। এই পথটা এরকমই। আশেপাশের মানুষগুলো এই পর্যায়ে খারাপ, স্বার্থের কাছে সকলে অন্ধ। মাঝে মাঝে রৌনক ভাবে হিংস্র হায়নাদের সাথে বসবাস তার। এক মুহূর্ত প্রাণের নিশ্চয়তা নেই এখানে। তর্জনীতে চেন ঘোরাতে রৌনকের দিকে এগিয়ে আসছে মিজান। ভাবনা শেষে রৌনক তার চায়ে চুমুক বসিয়েছে। সহাস্যে মিজানকে এগিয়ে আসতে দেখে সে বুঝতে পারল মিজানকে যে কাজ দেয়া হয়েছিল তা যথার্থ সম্পূর্ণ করতে পেরেছে সে। দ্বিতীয়বার চায়ে চুমুক দিয়ে মুচকি হাসে রৌনক। এদিকে গলা চড়িয়ে দোকানে চায়ের অর্ডার দিয়ে রৌনকের একদম পাশে এসে দাঁড়ায় মিজান। মাথা ভর্তি নিজের কুকরানো চুলে হাত চালিয়ে ভাব নিয়ে বলে, সব খবর বাইর করে ফেলাইছি বস, বলো এখন কি দেবা? শালা এইটাই তোদের সমস্যা, ঘুষ ছাড়া কাম করবার চাইস না। বলছি তো একবার, যা চাবি তাই পাইয়া যাবি, তবুও ছক করা লাগে তোর। দেখো বস, অপমান করবো না, ডোন্ট ইনসল্ট। আচ্ছা হইছে, ইংলিশ জানতে হবে না আর। এখন বল দেখি, খবর বল। খবর হইল মেয়ের নাম উপমা, পুরো নাম উপমা ইসলাম। তার আরও একটা শর্ট নেম আছে আনন্দী। বাবা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, মা নেই। উপমাকে জন্ম দিতে গিয়ে বেচারি স্ত্রীকে কোনো কালে ভালোবাসে নাই উপমার বাবা, তাই ভদ্রমহিলা মরাতে সুবিধাই হয়েছে। সদ্য জন্মানো কন্যা
আর মৃত স্ত্রীকে সুলসুল করে শ্যালকদের হাতে গছাই দিয়ে সে নাই হয়ে গেছে। মানে গায়েব? একের। এরপর বহুদিন বহু খোঁজ খবরের পর জানা গেছে সে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে ঝিনাইদহ এ পক্ষের মেয়ের সাথে যোগাযোগ নাই বললেই চলে। বাঞ্চত। মুখ বাঁকিয়ে থুতু ফেললো রনক মাটিতে। আচ্ছা, তারপর? উপমা থাকে তার মামার বাড়িতে, মানে আমাদের কেমিস্ট্রি প্রফেসর। বলিস কি, প্রফেসরের ভাগ্নি? প্রফেসরের তো কোনো সন্তানটি নেই, ভাগ্নিকে সে দত্তক নিচ্ছিল। বেশ কিছুদিন হলো প্রফেসরের স্ত্রীও মারা গেছেন। আপাতত পরিবারে আছে প্রফেসর, তার ছোট ভাই রাঙ্গা, ভাই বউ শিল্পী এবং সে পক্ষের 4 জন পুত্র। বলিস কি রে, 4 পুত্র? মেয়ে তো তাহলে 4 ভাইয়ের এক বোন চম্পা। ইয়েস বস, 4 ভাই ওকে পাখির ডানায় আগলে রাখে। তবে রাঙ্গা চাচার বড় 2 পুত্র কাজের সূত্রে অন্যান্য শহরে থাকলেও বাকি 2 পুত্র মিস উপমার 2 জন বডিগার্ডের মতো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইতেছে সে 2 ভাইয়ের মধ্যে একজনের নাম হইল অতনু হাওয়ালদার। এবার যেন চমকে উঠল রনক। হাত ছলকে চায়ের কাপ থেকে বেশ খানিকটা চা মাটিতে পড়ে গেল। বিস্মিত গলায় সে বলল, মানে আমার জাত শত্রু, আমাদের পার্টির পান্ডা হাওলাদার। মৃদু হেসে মাথা নাড়ল মিজান। বিস্ময়ে চোখ বড় বড় করে মিজানের দিকে তাকিয়ে রইল রনক। একেবারে শত্রুর ঘরে হানা দিয়ে ফেলছি। তা নয়তো কি? হতভম্বতায় কতক নিশ্চুপে থাকার পর রনকের ঠোঁটের কোণে আস্তে আস্তে বাঁকা হাসির রেখা ফুটে উঠতে শুরু করলো। কাপের অবশিষ্ট চাটুকু এক চুমুকে শেষ করে খুব রহস্যময় গলায় সে বলে উঠল, বাহ, চমৎকার, এবার তবে জমবে খেলা। এতদিন আধা পানিতে নেমে কুমিরের সাথে লড়েছি, জমতেছিল না ঠিক, কিসের একটা অভাব বোধ করতেছিলাম। এবার সে অভাব ঘোচার সময় আসছে, বুঝলি মিজান? লড়াই সর্বদা লড়তে হয় পুরোটা পানিতে নেমে, প্রতি মুহূর্তে, যেখানে জীবন মরণ সংশয়। বলতে বলতে হাসি গাঢ় হলো রৌনকের। তেমন গভীর কোনো ভাবনা থেকে মেয়েটার পরিচয় বের করতে বলেনি ও মিজানকে। অপ্রত্যাশিতভাবে একটা খুনের সাক্ষী হয়ে গেছে মেয়েটা। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত ওর উপস্থিতি আনিস ভাইয়ের কানে গেলে সমস্যা হতে পারে। রনক চায়নি এসব রাজনৈতিক ঝামেলায় নিরীহ কেউ জড়িয়ে পড়ুক, তাই মেয়েটা সব রকমের খোঁজ খবর নিয়ে আসতে বলেছিল মিজানকে। সুবিধা অসুবিধা হলে যেন সাহায্য করতে পারে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত আগমন নয়, অদৃষ্টই তাকে টেনে এনে জড়িয়ে দিয়েছে রনকের জীবনের সাথে। ওকে অস্ত্র বানিয়ে তবে অতনুকে কুপকাত করা সহজ হবে। বহুদিনের একটা নোংরা হিসেব জমা পড়ে আছে রনকের খাতায় অতনুর জন্য। এখন বোধহয় সুযোগ আসতে চলেছে হিসেবটা সুদে আসলে মিটিয়ে নেয়ার। আমার নামে 2খানা চিঠি আসছে রনক। পাখার বাতাস থামিয়ে রনকের দিকে তাকালো হাসনা। সম্পর্কে সে রনকের ভাবি হয়। খাবার নড়াচড়া করতে করতে রনক তাকে শুধুই, কে পাঠিয়েছে, পড়ে দেখেছো? মানুষের চিঠি পড়তে হয় না, জানো না? তবে পেরেকের নাম দেখেছি আমি। কে? একজন হলো মনীষা সেন। বলে একটু থামে হাসনা। কয়েক মুহূর্তের জন্য প্লেটে আঙুল স্থির হয়ে যায় রনকের। দ্রুতই আবার স্থবিরতা কাটিয়ে সে প্রশ্ন করে, আরেকটা? আমার। এবারে মুখ তুলে তাকায় রনক। ভ্রু কুচকে নৈরসভাবে জিজ্ঞেস করে, এখন আবার কি চাই ওনার? কৈফিয়ত দেবার মতো হাসনা বলে, শুনেছিলাম ওই দিকের জলবসন্তের প্রাদুর্ভাব হইতেছে নাকি ইদানিং খুব, আমারও মনে হয়। কথা সম্পূর্ণ করতে পারে না হাসনা। রনকের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটতে দেখে থেমে যায়। ও, তাহলে চিকিৎসার জন্য টাকা লাগবে? পকেট থেকে কয়েকটা নোট বের করে ডাইনিং এর উপর ফেলে রনক। বলে, পাঠাই দিও ভাবি। পড়ে থাকা টাকাগুলোর দিকে চুপচাপ কতক্ষণ তাকিয়ে থাকে হাসনা। দীর্ঘশ্বাস চেপে কোমল স্বরে বলে, চিঠিটা একবার পরে দেখলে হয় না রনক? একজন মায়ের সন্তানের কাছে কি শুধুই টাকারই সম্পর্ক? বারবার মা মা গান করবা না তো ভাবি। উনি আমার মা হয় না, বরং কেউই হয় না। কোনো সম্পর্ক নাই ওনার সাথে আমাদের। 18 বছর আগেই সব চুকে বুকে গেছে, উনি নিজে চুকাই ফেলছেন। এতদিন পর কোন লজ্জায় আবারও ফেলে যাওয়া বারান্দা বানানোর চেষ্টা করতেছেন, এটাই শুধু বুঝি না। আমার মনে হয় উনি পাল্টে গেছেন রনক। চিঠিটা একবার খুলে পড়ো তুমি। হাসনার বিপরীতে এবার কিছু বলে না রনক। আর কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করে শেষে ভাতের প্লেটে চুপ করে পানি ঢেলে উঠে পড়ে। বিরোধ করে উঠে হাসনা। ও কি, প্লেটে পানি ঢেলে দিলা? কিছুতে খাইল না? ক্ষুধা মরে গেছে।
সংক্ষেপে উত্তর দিয়ে ঘরের দিকে পা বাড়ায় রৌনক। ওর গমন পথে তাকে চাপা দীর্ঘশ্বাস ছাড়ে হাসনা। মাঝে মধ্যে এই সংসারের মানুষগুলোর জন্য তার বড্ড মায়া হয়। স্বামীর মুখে যখন শুনে তাদের পুরনো হাসি খুশি পরিবারটার কথা, তখন আফসোস জাগে। ভালোবাসাবিহীন কিছু সংসারে বোধহয় এমন করুণ দশা হয়। সারাটা জীবন শুধু ভুগিয়ে যায়। ঘরে এসে পড়ার টেবিলের উপর খাম দুখানা পড়ে থাকতে দেখে রৌনক। হাতে নিয়ে জানালার ধারে চলে যায়। মায়ের দেয়া খামটা আগে খুলে খসখসে ঘিয়ে রঙা কাগজে এবড়ু খেবড়ু করে একটা লাইনে লেখা, তোমাকে আমার খুব প্রয়োজন বাবা। প্রয়োজন শব্দটা নিজে নিজে আওড়ায় রৌনক। অত সুখী সুন্দর সাজানো পরিবার থাকা সত্ত্বেও পুরনো মানুষগুলোর কাছে তার কিসের প্রয়োজন? একটানে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে জানালার বাইরে ছুঁড়ে ফেলে খামটাও। এরপর দ্বিতীয় খাম হাতে নেয়। প্রেরকের নামটা আবারও চোখ চলে যায়, মনীষা সেন। বাবা, বিয়ে হতে না হতেই বরের নাম লাগিয়ে নিয়েছে নামের সাথে। অল্প হেসে খাম খুলে চিঠি বের করে। এখানে আবার লাইন সংখ্যা বেশ। আলোতে ধরে সময় নিয়ে পড়তে শুরু করে রৌনক। প্রিয় রৌনক দা, তোমাকে প্রিয় বলার অধিকার অবশিষ্ট আছে কি? আমার কাছে তুমি আজও বড্ড প্রিয় ছিলে এবং থাকবে। তোমার সাথে বোধহয় কখনো দেখা হবে না আর। দূরে চলে যাচ্ছি। যতটা দূরে গেলে তুমি আমার পাগলামির নিয়ন্ত্রণে চলে আসবে, ঠিক ততটা দূরে। আচ্ছা রৌনক দা, মানুষটা আমার হবে না। নিয়তিতে যদি লেখা থাকে তবে তার প্রতি প্রেম আসে কেন সে নিষিদ্ধ জেনেও বেহাইয়ের মতো তাকে পেতে মরিয়া হয়ে ওঠে ভীষণভাবে। নিষিদ্ধ জিনিসের ওপর কান বেশি, এজন্য সামনাসামনি বলার সাহস করে উঠতে পারিনি কবু। আজ এত সাহস কোত্থেকে এলো? লিখে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। রৌনক দা, আমি তোমায় ভীষণ রকম ভালোবাসি। কি কারণে এত ভালোবাসা এলো জানা নেই আমার। আদতে ভালোবাসতে কোনো কারণ লাগে? নিজেকে প্রশ্ন করে কবু উত্তর পাইনি। উত্তরটা জানলে জানিও তো। অন্ধপ্রেমের সংজ্ঞা কি? তোমার প্রতি কিন্তু আমার অন্ধপ্রেম রঙ্গনদা। নাইলে যে মানুষটাকে একদিনও চোখের দেখা দেখলাম না, কেবল যার গল্প শুনলাম, তার প্রতি এত প্রেম ওই বয়সে এসেছিল কি করে? দাদার মুখে তোমার গল্প শুনেই কিভাবে তোমার অলিক মূর্তি বানিয়ে ফেলেছিলাম হৃদয়ের মন্দিরে। সামনে যখন এলে অবাক হয়ে দেখলাম, আরে হৃদয়ের মূর্তিমান মানুষটা আর সামনে রক্তে মাংসে মানুষটা তো একদম এক। কল্পনার সাথে বাস্তবের মিল এতখানিও হতে পারে? আমি মেয়ে মানুষ, নিহিত নিষ্পৃহিত, ভালোবাসার তীব্র অনলে দাও দাও করে জ্বলে পুড়ে ছারখার হয়েছি হরদম। কিন্তু মুখ ফুটে বলার সাহস জোটাতে পারিনি। বললেও কি তুমি আমার হতে? আমাকে বোধহয় সেই নজরে কখনোই দেখোনি, তাই না? দেখার কথাও না। বন্ধু সহোদরা স্নেহের চোখে দেখে এসেছো সব সময়। আমি কোনো প্রত্যাশা থেকে আজ লিখতে বসিনি। প্রত্যাশার সময় পেরিয়ে গেছে জানো। তোমার প্রতি আমার ভালোবাসাটাকে আমি নাম দিয়েছি আত্মবিধ্বংসী ভালোবাসা। তুমি মা একটা অনুভূতি শক্ত ফলার মতো গেঁথে আছে আমার হৃদয়ে জমছে। তুমি মা একটা অনুভূতি শক্ত ফলার মতো গেঁথে আছে আমার হৃদয়ে জমিনে। প্রতিনিয়ত তীক্ষ্ণ সুচালো আঘাতে চৌচির করে দেয় ও আমাকে দিক, তবুও সরাতে ইচ্ছা করে না ওকে আমার। ওই আঘাতটা আমার বড্ড প্রিয়। আঘাতটা তো প্রতিনিয়ত স্মরণ করায় তোমার কথা। আসলে তোমাকে জড়িয়ে সব কিছুই আমার বড্ড প্রিয় রৌনক দা। আঘাত? আচ্ছা রৌনক দা, তোমাকে স্মরণ করা কি আমার পাপ হলে হবে? এতটুকু পাপ আমার থাকুক। আচ্ছা, একটা ভয়ানক কথা বলে শেষ করি। তুমি পুনরায় জন্ম বিশ্বাস করো? আমি কিন্তু শতভাগ করি। আমাদের তো 7টা জন্ম হয়। এ জন্মে তুমি আমার হলে না, পরবর্তী জন্মগুলোতে বরং আমার হয়ে থেকো। কেমন? ইতি মনীষা। পুনশ্চ মাঝে মধ্যে যদি চিঠির আবদার করি, যদি বলি চিঠি দাও রৌনক দা, আমি অপেক্ষা করব। দিবে? জানি দিবে না। তুমি চাইবে না তোমার কারণে আমার সংসার ভাঙবে না, চিন্তা করো না। এতদিনের সমস্ত পাগলামি ভাষা লেখে বিসর্জনের চেষ্টা করলাম, তো কতটুকু বিসর্জন হলো জানি না। তবুও আমার স্বামী মানুষটা ভালো, ওকে কষ্ট দিতে বাধ্য আমার। বঞ্চিত করতে পারবো না। থাক,
কষ্টের জিনিসটা না হয় আমার ভাগ্যে লেখা থাকুক, বাকি সবাই সুখে থাকুক। চিঠিটা পড়া শেষ করে পুনরায় খামে ঢুকে রাখলো রৌনক। ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে, অদ্ভুত গুমট বাঁধা অনুভূতি। আসলে মনীষাকে কখনো সেরকম নজরে দেখেনিও, কিন্তু মনীষার মনের ভাব, চোখের ভাষা অনেক আগেই বুঝতে পেরেছিল। তাই তো সামনাসামনি হয়েছে খুব কম। চেয়েছিল দ্রুত বাচ্চা মেয়েটার অনুভূতির সাতকাহন ফুরিয়ে যাক, কিন্তু কি অদ্ভুত, আড়ালে থেকে এতখানি ভালোবেসেছে মেয়েটাওকে। কই, ওর মধ্যে তো কিছুই তেমন ভালোবাসার মতো নেই। তাহলে মেয়েটার হৃদয় কেন এসেছিল ভালোবাসা? যাই কারণ থাকুক, ও চাই মেয়েটাওকে ভুলে যাক, চঞ্চল প্রজাপতির মতো আনন্দে আহ্লাদে হেসে খেলে সংসার করুক। প্রলম্বিত শ্বাস ফেলে জানালার বাইরে নিগুড়ো আধারে চোখ রাখলো রৌনক। গুমট অনুভূতিটা মুক্তি দিচ্ছে না কেন তাকে? আশ্চর্য, নিরর্থক এসব অনুভূতির মানে হয়। মিথ্যে বাঁধন কোনো কালেই পছন্দ নয় রৌনকের। আজও পছন্দ হলো না। হাতের খামটা সযতনে ড্রয়ারে তুলে রেখে সিগারেটের প্যাকেট আর হুন্ডার চাবি নিয়ে বেরিয়ে পড়লো একটুখানি বাউন্ডুলিপনায় গা ভাসাতে। তাহলে যদি গুমট অনুভূতিটা ছেড়ে যায় ওকে। বৃহস্পতিবার দিনটাকে মাঝে মধ্যেও চাঁদরাত মনে হয় উপমার কাছে। পরদিন ছুটি, বাধা ধরা পড়াশোনার চাপ নেই, মামার বকুনি নেই, নিয়মের কোনো বালাই নেই। এই একটা দিন স্বাধীনভাবে যা মন চায় তাই করা যায়। মন চাইলে সারা রাত জেগে গল্প করা যায়, বড় ভাইয়ের রেখে যাওয়া ভিসিআরে সিনেমা দেখা যায়, ইচ্ছে মতো নাচ গান আনন্দ উৎসব সব করা যায়। আগে তো সপ্তাহে অন্তর অন্তর চড়ুই ভাতিরও আয়োজন করতো ওরা, কিন্তু বড় ভাই মেজো ভাই বাইরে যাওয়ার পর এসব আনন্দ আয়োজনে ভাটা পড়ে গিয়েছিল। সেজু ভাই তো কখনো এসবের মধ্যে নেই। সে অভ্র আর জান্নাতি, তিনজনে চড়ুই ভাতি হয়। মাঝে মধ্যেও খুব মন খারাপ হতো উপমার, কিন্তু মন খারাপ করে বা কি লাভ কি? তার বিষণ্ণতা দেখার আছেই বা কে? আজ বহুদিন পর আবারও চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে উপমাদের বাড়িতে। বাড়ির মানুষরা বাড়িতে ফিরেছে, নতুন বউ এসেছে, কত উপলক্ষ। সন্ধ্যা থেকে সেজু ভাবির সাথে ছুটাছুটি করে সব জোগাড় যন্ত্র করেছে ও, অভ্র আর জান্নাত। আয়োজন করা হয়েছে বাড়ির ছাদে, সুন্দর পাটি বিছিয়ে লাইটিং করে ছাদ সাজিয়েছে ওরা দুই ভাই বোন। একপাশে ইট দিয়ে চুলো বানিয়ে রান্না চাপানো হয়েছে। রান্নার দিকটা পুরোটা দেখছে ভাবি আর জান্নাতি। মামিকে এতবার অনুরোধ করা হলো, কিন্তু এসে এলো না। গোজমুখ করে ঘরে বসা। কেউ গেলে রাম ধমকে বার করে দিচ্ছে। মামির আসলে রাগ বেড়েছে ভাবিকে সবাই মেনে নেয়ার পর থেকে। সে ভেবেছিল মামা এসে বোধহয় অস্বীকৃতি জানাবে, বউ মানবে না, বের করে দেওয়া হবে ভাবিকে। কিন্তু কি অদ্ভুত, বের করে দেওয়া দূরের ব্যাপার, বরং এক বৈঠকে মেনে নেওয়া হলো ভাবিকে। উপমা নিজেই অবাক হয়ে গিয়েছিল, কি করে অসম্ভবটা সম্ভব হলো। পরে দুয়ে দুয়ে চার মিলিয়ে বুঝতে পেরেছে সেজু ভাবির মতো এত লোক মিষ্টি লক্ষ্মী আর মিশুকে মেয়ে না মেনে কেউ থাকতেই পারবে না। ভাবি এসে সবাইকে যেভাবে আপন করে নিয়েছে, দু হাতে আগলে নিয়েছে সংসারটাকে। বড় মামি চলে যাওয়ার পরে সব এলোমেলো, অসামঞ্জস্যতা কয়েকদিনই ঠিক করে ফেলেছে। পাশাপাশি সে ঘরকন্যায় নিপুণ, রান্নার হাতও চমৎকার। নানি বলতো পুরুষ মানুষের মনে যাওয়ার রাস্তা প্যাট দিয়ে শুরু হয়। ঠিকঠাক মতো প্যাট পুজোটা দিতে পারলে আপনা থেকে মনের দরজা খোলা পাওয়া যায়। এ তো নিরেট সত্যি। এতদিনে নিজ চোখে দেখে বিশ্বাস হলো উপমার। কদিন এসেছে বড় ভাই মেজো ভাই, একবার ভাবির রান্না খেয়ে ভক্ত হয়ে গেছে দুটো। এক একদিন খাওয়ার সময়গুলোতে টেবিলে চাঁদের হাট বসে যেন। খাবার দেওয়া হচ্ছে শুনলে ভিমড়ি খেয়ে বসে এক একজন। তারপর শুরু হয় খাওয়া নিয়ে কারাকারি, কে কোনটা আগে শেষ করতে পারবে। স্ট্রিক্ট বড় মামাও পারলে যোগ দেন ওদের সাথে। অবাক হয়ে যায় উপমা। আর মেজো মামা তো শান্তিপ্রিয় মানুষ, সে যে সবার আগে ভাবিকে মেনে নেবে এ জানা ছিল উপমার। মিয়া বিবি যেখানে রাজি সেখানে কাজের বিরোধ করে লাভ কোথায়? কিরে গায়িকা, সারাদিন তো গান গেয়ে গিয়ে মাথা ধরিয়ে দিস আমাদের, আজ এত চুপচাপ কেন? পাগল, আজকে তো গান গাওয়ার উপযুক্ত দিন। বড় ভাই আবিদের খোঁচায় ব্রুকুচকে তাকায় উপমা, কোমরে হাত রেখে বলে, আমি মাথা ধরিয়ে দিই তোমাদের? তোমরাই তো পারলে ডেকে এনে এনে গান শোনো আমার। ইস, আমরা শুনি, তুই জোর করে শোনাস। জোর করে শোনাই তো, এখন আবার শুনতে চাচ্ছ কেন? মুখ বাঁকায় উপমা। আন্নি, বউ বাগড়া পরে গান শোনো তো এখন। আসলেই তোমার গান ছাড়া জমছে না। আমার গানে মাথা ধরে রে বড় ভাইয়ের, থাক। আমি কারো কষ্টের কারণ হতে চাই না। মুখ ফিরিয়ে দুঃখী দুঃখী গলায় বলে উপমা, বড় ভাই তো একটা পাগল, পায়ে পা দিয়ে ঝগড়া না করলে শান্তি হয় না ওর। তুমি কানে নিও না ওর কথা। সান্ত্বনা স্বরূপ উপমার কানে ফিসফিসিয়ে বলে অভ্র।
ওদিকে ভ্রু কুচকে আবিদ হই হই করে ওঠে। কি দুর্নাম করছিস রে আমার নামে? সাবধানে, হ্যাঁ, উঠলে কিন্তু খবর আছে। কথায় কথায় শুধু তোমার হুমকি ধামকি। অভ্র মুখ বাঁকা এবার। ওকে মুখ বাঁকাতে দেখে হেসে উঠে সকলে। দূর থেকে আসমা ওদের ভাই বোনের খুনসুটি দেখে হাসে। রক্ষণশীল পরিবারে বেড়ে উঠেছে সে। মেয়ে মানুষের এসব হাসি আনন্দ একদম পছন্দ ছিল না বাবা চাচাদের। এমন চিত্র আসমার জন্য নতুন। একদিকে যেমন অবাক লাগছে তেমন মজাও পাচ্ছে সে। এমন সুস্থ সুন্দর আনন্দময় জীবন তার কতদিনের কাম্য। ভাসুর আর ননদের টুকটাক ঝগড়া দেখতে দেখতে এক পর্যায়ে সে উপমাকে অনুরোধ করে উঠে একটা গান গাওয়ার জন্য। এ কয়েকদিনে বেশ কয়েকবার গান শুনেছে সে উপমার কণ্ঠে। স্বীকার করতেই হবে ভীষণ ভালো গান করে মেয়েটা। যতটা সময় গায় মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখে সবাইকে। ভাবির অনুরোধে ঝগড়াঝাটিতে ইস্তফা দেয় উপমা। প্রিয় মানুষ প্রথম আবদার করল, না শুনে পারা যায়। বড় ভাইকে ভেঙচি কেটে ভাবির দিকে ঘুরে বলে, শুধু তোমার জন্য গাইছি। উপমার বাচ্চামি কথায় হাসি পেয়ে যায় আসমার। ঠুট্টি পেয়ে হেসে মাথা নেড়ে সায় দেয় সে। উপমাও আলতো হেসিয়ে নড়েচড়ে বসে গলা খাকারি দিয়ে চোখ বন্ধ করে গান ধরে। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝোলনা। এই মুহূর্তে বাড়ির ছেলে মেয়েরা সকলে উপস্থিত থাকলেও মেজো ছেলে আশ্বিন এবং সেজো ছেলে অতনু ছিল না। অতনুর তো পাত্তা পাওয়া যাচ্ছে না, কিন্তু উপমার গান শুরু হলে চট করে আশ্বিন এসে উপস্থিত হয় ছাদে। অল্প দূরত্ব রেখে বড় ভাইয়ের পাশে গিয়ে বসে সে। কাজের ফাঁকে ফাঁকে সবাইকে পর্যবেক্ষণ করা আসমার অভ্যাস। মেজু ভাসুরকে আজ একটু বেশি পর্যবেক্ষণ করে আসমা। উপমাকে নিয়ে তার মুগ্ধতার দৃষ্টি এড়াতে পারে না আসমার থেকে। এই মুগ্ধতার ভাব অন্য। আচ্ছা, এর গভীরতা ঠিক কতটুকু? উপমার দিক থেকে এতে প্রচ্ছন্ন সায় আছে কি, নাকি বিষয়টা পুরোটাই একতরফা? মনে উত্থিত প্রশ্নের জট এই মুহূর্তে খোলা সম্ভব হয় না আসমার পক্ষে। তবে সে ভেবে রাখে যত দ্রুত সম্ভব এই জট খুলে ফেলবে। একতরফা হলে কিঞ্চিত দুঃখ লাগবে তার। মেজু ভাসুর মানুষটা খুব ভালো, শান্তশিষ্ট, ভদ্র, মার্জিত আর চলাফেরা। খুব সুন্দর গুছিয়ে কথা বলে। এমন ভদ্র ভালো মানুষটা কষ্ট পেলে খারাপ লাগারই কথা। রেল স্টেশন পেছনে ফেলে তেঁতুলতলা মোড়ের দিকে এগুচ্ছে রনকের হুন্ডা। ক্লাব ঘরে গিয়েছিল সে শুরুতে। নেশায় চোর ছেলেপেলেদের সাথে আড্ডা জমানোর চেষ্টা করেছিল, কিন্তু 2 প্যাগ নিয়ে আর এগুতে পারেনি। বিরক্তি বাড়ছিল, তাই বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। গন্তব্যহীন চলছে এখন। দেখতে দেখতে একসময় তেঁতুলতলাও পার হলো রনকের হুন্ডা। শহীদ জলরেজ সরণির পথ ধরে এগুতে থাকে ওইবার। পুরো রাস্তা ফাঁকা বেথায় পথ চলতে সুবিধা হয়। যতখানি মন চায় স্পিড বাড়ানো যায়। স্পিড বাড়িয়ে কমিয়ে রামমোহন ক্লাবে 2-1টা চক্কর কাটেও। তারপর মোড় ঘুরে চলে যায় ডিসি বাংলো রোডে। নিঝুম নিস্তব্ধতায় বুঝে আছে পুরো শহর। সে ছাড়া পথে কেউ নেই তেমন, ইতর প্রাণীগুলোও না। ডিসি বাংলোর পথটা বেশি চুপচাপ। ভাগ্যিস আর চাঁদনি রাত, রূপলি আলোয় ভরপুর চারদিক। নিগড় অন্ধকার থাকলে পথটাকে গহীন জঙ্গল মনে হতো। চলতে চলতে পুনরায় স্পিড বাড়ায় রৌনক। স্পিড বাড়ালে অদ্ভুত একটা শব্দ হয় তার হুন্ডাতে। খুব তীক্ষ্ণ বিরক্তিকর একটা শব্দ। খুদ সে শব্দে বিরক্ত হলেও আজ মজা লাগছে রৌনকের। ঝিমানো শহরের নিস্তব্ধতায় চির ধরাতে পারছে ভেবে পৈশাচিক আনন্দ হচ্ছে। ডিসি বাংলোর পরের রাস্তাটায় সংস্করণের কাজ চলছে। বাঁশের ব্যারিকেড দিয়ে প্রবেশ নিষিদ্ধ করা, তাই চেকপোস্টের দিকে আর এগোতে পারল না রৌনক। বাড়িতেও ফিরতে ইচ্ছে করছে না তার। গোল গোল ঘুরতে ঘুরতে ভাবলো বাংলোর অপোজিটে যে পথটা চলে গেছে ওই পথেই না হয় যাওয়া হোক। পথটা ধরে এগুলে নতুন পাড়া। এই পাড়াটা শহরের অপেক্ষাকৃত উন্নত পাড়া বলেই পরিচিত। সুন্দর ভাষায় অ্যালিট পাড়া। উচ্চবিত্ত সব মানুষদের বসবাস এখানে। তেমন চেনা জানা না থাকলেও কাজের সূত্রে বেশ কয়েকবার আসা হয়েছিল রৌনকের। আজ বহুদিন পর আবার এলো। উচ্চবিত্তদের শান্তির ঘুমে হালকা ব্যাঘাত ঘটাতে মজাই লাগবে বোধহয়। ঈষৎ সে হুন্ডায় টান দিল রৌনক। উঁচু উঁচু দালানে ভরা দুপাশ আর মধ্যখানে সদ্য হওয়া পিচ ঢালা রাস্তা। তার মধ্য দিয়ে হুন্ডা চালিয়ে যেতে এত আরাম, নিজেকে যেন রাজা মহারাজা মনে হচ্ছে রৌনকের। দুপাশে পেয়াদারা কুর্নিশ করছে, সালাম ঠুকছে তাকে। পেয়াদা কারা? ওই দালানগুলোর ভেতরে নিশ্চিত মনে ঘুমিয়ে থাকা মানুষগুলো। ফুরফুরে মনে যেদিকে চোখ যায় সেদিকে টার্ন নিতে থাকে রৌনক। কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে। সে না হয় অনন্তহীন চলতে চায়। এই অনন্তহীন চলতে তো অডেল পেট্রোলও প্রয়োজন।
আজ বেরোবার মুহূর্তে মিটারটা দেখে নেওয়া হয়নি। তারই ফলস্বরূপ চলতে থাকা আচমকা বিকট শব্দ করে থেমে যায় রনকের স্বাদের হুন্ডা। আচমকা যাত্রা বিরতি আশা করেনি সে, যার পরনায় তাই বিরক্ত হলো রনক। চোখ ঘোরাতে একটু সামনের শাটার নামানো একটা দোকান নজরে এলো ওর। নেমে পায়ে হেঁটে দোকানটা পর্যন্ত নিয়ে গেল হুন্ডা। দোকানের একপাশে জলজল করছে 20 ওয়াটের হলুদ টিউবলাইট। চোখ ঘষে সে আলোয় মিটারের দিকে চোখ বুলিয়ে বুঝলো গাড়ি থেমে যাওয়ার কারণ। পেট্রোলেই তো শেষ। নিমিষে বিরক্তিতে তেতো হয়ে উঠল ওর মুখ। নোংরা শব্দে খিস্তে দিয়ে হুন্ডা একপাশে স্ট্যান্ড করে রাখলো। এখন এই মাঝ রাস্তায় পেট্রোল পাওয়া দুষ্কর, ফিরবে কিভাবে? পায়ে হেঁটে? নাক কুচকে হুন্ডায় হেলান দিয়ে দাঁড়ালো রনক। সিগারেট খাওয়া দরকার একটা। সিগারেটে 2 টান দিলে ফ্রেশ লাগে রনকের। বিরক্ত হয়ে লাভ নেই এখন, বরং আয়েশ করে শোক টান দিক একটু, তারপর না হয় ভাবা যাবে বাড়ি কিভাবে ফিরবে। ভাবনা অনুযায়ী চট করে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে নিল রনক। 2 ঠোঁটের ফাঁকে আলতো করে সিগারেট চেপে দেয়ার সলাইয়ের মাত্র কাঠি ছুঁয়েছে। ঠিক সেই মুহূর্তে খুব আকস্মাৎ পেছন দিক থেকে ধীর অথচ ভীষণ সুরেলা গলায় ভেসে আসতে শোনা গেল, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়? বলো, নেবে তো আমায়? এত রাতে গান করে কে? স্বগতোক্তি করে সিগারেট নামিয়ে কৌতূহলী চোখে আশেপাশে তাকাতে লাগলো রৌনক। তখন আবারও গানের বর্ধিতাংশ ভেসে এলো। সুরের তীব্রতা অনুসরণ করে এবার চট করে সামনে তাকালো রনক। তখনই নজরে এলো কয়েক কদম এগিয়ে ওপাশে রাস্তার ধারে যে দ্বিতল বাড়িটা, তার ছাদে এক কোণে এক নারী মূর্তি দাঁড়ানো, এবং সেই হচ্ছে গানের উৎস। এতক্ষণে খুঁজে পেয়েছে ভেবে ঠোঁট প্রসারিত করে টুক করে সিগারেটের পকেটে ঢুকিয়ে ফেলল রনক। খুব অদ্ভুতভাবে তার আর সিগারেট খেতে মন চাইছে না, বরং অদূরের ওই ছায়াটার মানবীর সুরের মূর্ছনায় ভেসে যেতে মন চাইছে। পাগলাটি ছেলে রনক, মনে তার যখন যা উঠে তখন তাই করা চাই। এই যে গান শোনার বাসনা হুট করে জাগ্রত হলো। তারপর সে ঠিক হুন্ডা ফেলে দ্বিতল বাড়ির কাছে গিয়ে রাস্তার ধারে জামো ফেলে গালে হাত রেখে বসে পড়ল। বাকি রাত তারপরে গান শুনেই কাবার। বন্ধু, এই রনক, কাল সারা রাত ক্লাব ঘরেই ঘুমাইছিলি নাকি? মিজানের হেরে গলার ডাকে চমকে ধরফরিয়ে উঠে বসে রনক। ইতিউতি তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে থেমে যায়। এক হাতে চোখ মুছতে মুছতে ঘুম জড়ানো গলায় শোধায়, কি? বললাম কালকে বাড়ি ফিরে নাই, এখনো ছিল সারা রাত। সোজা হয়ে বসে উপর নিচে মাথা নেড়ে হাই তোলে রনক, বলে, শেষ রাতে আসছি। আহ, তা আমাক ডাকলা না? আমিও থাকতাম তোমার সাথে। আরে, এইখানে আসার কথা ছিল না, ঝামেলা লাগছিল বাড়িতে, তাই আসছিলাম এক ফাঁকে। ঠিক আছে, এখন ওঠো। কয়টা বাজে খেয়াল আছে? আজকে তো আনিস ভাই আসবে। এবার ভ্রু জোড়া কুচকে ফেলে রৌনক। কয় তারিখ আজকে? 19। 19? ওনার না 23 তারিখ আসার কথা ছিল? কিন্তু হুট করে নির্বাচনের ডেট আগায় নেওয়ার ঘোষণা হইল কাল রাতে। প্রচারণার ডেটও রানিং পাল্টাই ফেলা হয়েছে। তারপর ইদ্রিস আসি খবর দিয়ে গেছে আনিস ভাইয়ের সাথে চৌধুরীর সাবও আসবেন। সার্কিট হাউসে উঠবেন নিজাম চৌধুরী। বিকালে তোমারে যাইতে বলছেন। অসহ্য অসহ্য অসহ্য। কপাল কুচকে সশব্দে মেঝেতে চাপড় মেরে নিজের বিরক্তি প্রকাশ করলো রনক। ওকে এমন করতে দেখে হেসে ফেললো মিজান। কাঁধে হালকা চাপ দিয়ে স্ল্যাশের সাথে বলল, অসহ্য পথে নিজেই আইসা পড়ছো বন্ধু, এত তাড়াতাড়ি ধৈর্য হারা হইলে চলবে? মিজানের কথায় তার দিকে চোখ মেলে তাকালো রনক। চাপা ক্ষোভের সাথে বলল, আমি জানি মিজান, আমি খুব খারাপ মানুষ, নেশা করি, লোক পিটাই, কোন দিন খুনের মামলায়ও জড়াই যাব। মেলা অপরাধের বোঝা আমার কাঁধে। তা সত্ত্বেও ওই ইবলিসটার মুখ আমার দেখতে ইচ্ছে করে না। এমনি চেয়ার ধরে রেখে আমাদের শহরটারে নষ্ট করে দিতেছে শয়তানটা। প্রতিবার এক ইস্তেহার পড়তে পড়তে তো মুখের ব্যথা হয়ে গেল। লোকেও খাইতে চাবে না, আর ওই কোন লজ্জায় আবারও চেয়ারে বসবার চাই। এইসব আমাদের আলোচনা করে লাভ আছে বন্ধু? আমরা তার হুকুমের গোলাম। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে হইলেও আমাদের ওর হাত ধরেই চলতে হবে। আর ভবিষ্যৎ? ফুস করে শ্বাস ফেলে উঠে দাঁড়ায় রনক। মেঝেতে পড়ে থাকা চাবের দিকে ইশারা করে বলে, গাড়িটা বাড়িতে রেখে আসিস তো, যাওয়ার সময় পেট্রোল কিনিস, আর আশিকের জন্য চিপস চকলেটও কিনে নিয়ে যাস। টাকা আছে?
সাথে কিন্তু টাকা নাই আমার। আশিক হলো রৌনকের একমাত্র ভাস্তে, বড় ভাই বদিউজ্জামানের ছেলে, বয়স সবে 5 বছর। রৌনকের বিপরীতে মিজান মাথা উপর নিচ করে বলল, আছে। কেন তুই বাড়ি যাবি না? হুম, কাজ আছে। খাওয়া দাওয়া করে আসতি অন্তত। লাগবে না। শার্টের হাতা গোটাতে গোটাতে বেরিয়ে পড়ে রৌনক। লাগবে না বললেও এই মুহূর্তে চায়ের তৃষ্ণা অনুভব করছে বেশ। গত রাতে নেশার ফলে মাথা ধরে আছে, তার উপর বহুদিন পর মেঝেতে শোয়া, কাঁধ কোমরের ব্যথায় শরীরের নাজেহাল অবস্থা। ক্লাব ঘরের বাইরে টিউবওয়েলে বসানো আছে, ওখান থেকে হাত মুখ ধুয়ে হাঁটতে হাঁটতে হোটেলের উদ্দেশ্যে রওনা হলো রৌনক। চা নাস্তা খাওয়ার টাকা পকেটে আছে বোধহয়। মিজানকে ডাকলে ভালো হতো, একসাথে নাস্তা করা যেত, কিন্তু এই মুহূর্তে ওর একা থাকতে ইচ্ছে করছে। আর 5টা দিনের মতো হোটেলের সীমানায় পা রাখতে সালামের তুবড়ি ছুটতে দেখা গেল। সদ্য ভর্তি হওয়া কিছু স্টুডেন্ট বাইরে ফেলে রাখা বেঞ্চে গাদাগাদি করে বসে চা বিস্কুটের সাথে বেশ আড্ডা জমিয়ে ফেলেছিল। ওরাও রৌনককে দেখে শটান দাঁড়িয়ে সমস্বরে সালাম দিয়ে উঠল। বিষয়টা বেশ ভালো লাগলো রৌনকের। সালাম নিয়ে হাতের ইশারায় ওদের বসতে বলে ভেতরে ঢুকে গেল। নিত্যদিনের মতো সামনের দিকে খালি টেবিল ধরে চা পরোটা অর্ডার করে এক বেয়ারাকে পেপার দিয়ে যেতে বলল। স্বল্প সময়ের মধ্যে চা এবং পেপার একত্রে দিয়ে গেল কম বয়সী বেয়ারাটি। ধোয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে পেপারে চোখ বুলদাতে শুরু করলো রৌনক। অল্প কিছুক্ষণ পর হোটেলের রেডিওতে গান ছেড়ে দেওয়া হলো। কিশোর কুমারের কণ্ঠে আমার স্বপ্ন তুমি। চোখেতে পেপার থেকে মুখ তুলল রৌনক। চট করে গত রাতের কথা মনে পড়ে গেল ওর। ঠোঁট কামড়ে স্মিত হাসলো। গত রাতে অপরিচিত সে ছায়ামানবী কতক সময় সুরের মায়াজালে আবদ্ধ করে রেখেছিল ওকে, ঠিক মনে পড়ে না। এমন শ্রুতিমধুর কণ্ঠ কারোর হতে পারে জানা ছিল না রৌনকের। ছাদের কিনারে হেঁটে বেড়াতে বেড়াতে মেয়েটা যখন একের পর এক গান গেয়ে যাচ্ছিল, তখনই রৌনক ভেবে ফেলেছিল এই সুরের মূর্ছনায় প্রতিদিন ভেসে যাওয়া চায় ওর। ও জানে না মেয়েটা প্রতিদিন গাইবে কিনা, কিন্তু বাড়িটার সামনে ও একবার করে হলেও যাবে প্রতি রাতে, অপেক্ষা করবে গান শুনবার। ভাগ্য সুপ্রসন্ন হলে ছায়ামানবী গাইবে, আর সুপ্রসন্ন না হলে কি আর করবে ভাবেনি রৌনক। না বোধক ভাবনা চিরকাল এড়িয়ে যায় ও। নিষেধ, বারণ, প্রত্যাখ্যান এসব নিয়ে ভাবনা পুরোটাও অপছন্দ রৌনকের। ওর কেবল হ্যাঁ চাই সবখানে। একদম শেষ রাতের দিকে গান থেমে যাওয়ার পর ফিরতে পথ ধরেছিল রৌনক। যদিও ওর ফিরতে মন চাইছিল না, কিন্তু নিজের একটা ইমেজ আছে না, ইমেজের কথা ভেবেও তো একটু সামলে চলতে হবে। যেহেতু গাড়িতে পেট্রোলও ছিল না, তাই অনেকটা পথ ওকে হেঁটে আসতে হয়েছে। পরে বড় রাস্তায় উঠলে কোত্থেকে একটা ভ্যানের দেখা মিলেছিল। সেই ভ্যানে করে হুন্ডার সমেত ক্লাব ঘরে চলে এসেছিল। ক্লাব ঘর খোলাই ছিল তখন। নেশাক্ত ছেলেপেলেগুলো এলো পাথারে শুয়ে ঘুমিয়েছিল। কি মনে করে রৌনকও শুয়েছিল ওদের পাশে। এরপর কখন ঘুমিয়েছে মনে নেই। কি ইয়াংম্যান, পেপার পড়া হচ্ছে? পরিচিত কণ্ঠস্বরে ভাবনা সকলে ফুল স্টপ লাগিয়ে সচকিত হলো রৌনক। বহুদিন পর সামনে প্রিয় শিক্ষককে দেখে সহাস্যে উঠে দাঁড়িয়ে সমীহের সাথে সালাম জানালো। প্রফেসর সালামের জবাব দিয়ে কুশল বিনিময় করলেন ওর সাথে। জায়গা ছেড়ে দিয়ে রৌনক পুনরায় সমীহের সাথে বলল, স্যার বসুন না। হ্যাঁ বসবো। তো তোমার সাথে ছেলেটা কোথায়, কি যেন নাম ওর? মনে করার চেষ্টা করলেন প্রফেসর। রৌনকই বলে দিল, মিজান। মিজান ওর নাম? হ্যাঁ মিজান। ও আসেনি, দেখছি না কোথাও। বলে প্রফেসর আশেপাশে চোখ বুলালেন একবার। মাথা নেড়ে রৌনক বলল, না স্যার, ও আসেনি আজ। আচ্ছা আচ্ছা, তো তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। জি স্যার, আপনার জন্য চা বলে দেই। বিয়ারাকে ডেকে দ্বিতীয় দফা চা নাস্তা বলে দিয়ে এরপর বসলো রৌনক। শুরুতে কলেজ রাজনীতি বিষয়ে টুকটাক আলাপ আলোচনা শেষে প্রফেসর রৌনকের উদ্দেশ্যে বললেন, তোমাকে ইদানিং ক্লাসে পাওয়া যায় না রৌনক। তুমি ব্রাইট ছেলে, ভবিষ্যৎ উজ্জ্বল তোমার, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তুমি। কথা সম্পূর্ণ করলেন না উনি। হেতেই লজ্জা পেয়ে গেল রৌনক। বুঝে উঠতে পারলো না কি বলবে। কথা বলার জন্য কিঞ্চিত ঠোঁট প্রসারিত করলেও কোনো শব্দ বেরোলো না। প্রফেসরই আবার বলে উঠলেন, ছাত্র রাজনীতি খারাপ জিনিস নয়, পড়াশোনার পাশাপাশি একজন ছাত্রের সবকিছুর প্রয়োজন আছে। কিন্তু তোমরা বর্তমান জেনারেশন পড়াশোনাটাকে গৌণ করে রাজনীতিকে মুখ্য বানিয়ে ফেলেছ। অথচ রাজনীতিতে পোক্ত স্থান বানাতে হলে তোমার কিন্তু বিদ্যা থাকা অত্যন্ত জরুরি। আসলে আমার খারাপই লাগে, কদিন আর হলো এলে তোমরা, উজ্জ্বল চেহারার উদ্যমী সব ছেলে পেলে তোমরা, যাদের সরগমে ভরা থাকতো একসময় ক্লাস, আজ তোমাদের চাইলে খুঁজে পাওয়া যায় না। খবর শুনি খুন খারাপিতেও নাম। স্যার এসব অধ্যতায় তো আমাদের দলের পদচারণা নেই।
কোমল স্বরের বিরোধ রৌনকের কণ্ঠে। ওর দিকে এক পলক তাকিয়ে প্রফেসর আবারও বললেন, এই বয়সে কি তোমাদের অস্ত্র ধরার কথা রনক? তোমাদের সব বিদ্রোহ হবে কলম ধরে, কলমে জোরে তোলপাড় করে দেবে তোমরা সমাজকে। আমি পার্সোনালি তোমাকে খুব পছন্দ করি। আমি জানি তোমার মধ্যে একটা স্পার্ক আছে সমাজকে পাল্টে দেওয়ার। তুমি স্পার্কটা ভালো কাজে লাগাও রনক। এই যে ক্লাস করো না, পরীক্ষা দাও না, এসব অনিয়ম কিন্তু তোমার জীবন চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আজ বুঝতে পারছো না, একদিন বুঝবে। তুমি যে পথে হাঁটছো কিংবা হাঁটতে চাইছো, ওই পথটা ভীষণ ক্ষণস্থায়ী। সেকেন্ডের মধ্যে মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ওর আছে। চোখের সামনে বধূজামানের পরিণতি দেখেছ? এরপর অন্ততপক্ষে তোমরা সতর্ক হওয়া উচিত। তুমি বুদ্ধিমান ছেলে, আশা করি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, আমি ব্যালেন্স করার চেষ্টা করছি উভয় দিকটা। ভেরি গুড। জলদি তোমাকে ক্লাসে দেখতে চাই রনক। আই উইল বি ওয়েটিং ফর ইউ, ইয়াং ম্যান। সস্নেহে রৌনকের কাঁধে হাত রাখলেন প্রফেসর। মৃদু হাসি ফুটে রৌনকও তাল মেলালো। অবশ্যই আসবো স্যার। আজ তবে উঠি রনক। স্যার, এগিয়ে দেই। ওহ নো নো, তোমাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। তুমি ব্রেকফাস্ট সেরে নাও, কেমন? বলে ধীর পায়ে উনি বেরিয়ে গেলেন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।